দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহের হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে উদ্বেগ। আর তাই সংক্রমণ রোধে রোববার থেকে সরকারিভাবে ইপিআই টিকা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ঝুঁকি এড়াতে আগেই সন্তানদের টিকা দিতে নগরীর স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন অভিভাবকেরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের সুরক্ষিত রাখতে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকেরা। টিকা নিশ্চিত করতে অনেকেই আবার নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, সংগ্রহ করছেন প্রয়োজনীয় ইপিআই টিকা। নগরবাসী বলছেন, হামের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগে থেকেই সতর্ক থাকা জরুরি। এই মুহূর্তে যে চারিদিকে দেখা যাচ্ছে যে হামের কারণে বাচ্চারা মারা যাচ্ছে এবং এটা অনেক অ্যালার্মিং রেট, তো এটা তো অভিভাবকের মধ্যে অনেক উদ্বেগের কারণ। বাচ্চারা অনেক বেশি হামরুবেলার কারণেই সিক হয়ে যাচ্ছে, মারাও যাচ্ছে। তো আমি এই জন্য তাড়াতাড়ি আসছি যে বাচ্চার সেকেন্ড ডোজটা দিয়ে ফেলার জন্য। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানান, সরকারি ইপিআই ক্যাম্পেইন এখনও শুরু হয়নি, তবে নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে প্রদান করা হচ্ছে হামের টিকা। এমআর টিকার কোনো ঘাটতি নাই, এমআর টিকা দেওয়া হচ্ছে, হামের টিকা আর কি যেটা এটা দেওয়া হচ্ছে। আমরা এখন আরেকটু জোরদার করতেছি। ইপিআই টিকা কার্যক্রমের এই একই চিত্র দেখা মিলল রাজধানীর শিশু হাসপাতালেও। এখানেও শিশুদের টিকা দেওয়া হচ্ছে আগের নিয়মেই। হামের টিকিট দেওয়ার জন্য আর কি আমরা অনেক এখন চারদিকে অনেক হাম হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা আর কি সচেতন জন্য আসছি আর কি। আমাদের প্রতিদিনই রুটিন ইপিআই কার্যক্রম চলমান আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হামের প্রাদুর্ভাব ঠেকাতে রোববার থেকে সারা দেশে চলবে ইপিআই টিকা কার্যক্রম। ইপিআই কার্যক্রম আগের থেকে আমাদের শিশু হাসপাতালে চলছে, কিন্তু আগামী রবিবার থেকে মিজেস সহ ইপিআই কার্যক্রম পূর্ণতমে চলবে। এদিকে দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য ও টিকা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাকওয়াত হোসেন। সামগ্রিকভাবে আমাদের টোটাল ডাক্তার শ্রেণী একেবারে জান প্রাণ দিয়ে এই মহামারীকে, এই মিজেলসকে মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি, গত 2-2.5 সপ্তাহে আমাদের ডেথ ক্যাজুয়ালিটিজ আমাদের অনেক কমে এসেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে, বিশেষ করে 15 মাস বা তার কম বয়সী শিশুদের মধ্যে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত 40 শিশু, যাদের অধিকাংশেরই বাড়ি কক্সবাজার। চিকিৎসকরা একে অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হিসেবে চিহ্নিত করেছেন। শিশুর জ্বর, কাশি ও সারা শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। মোহাম্মদ মামুনুর রশিদের ভিডিওচিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রামে হামের প্রকোপ দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 15 মাস বা তার কম বয়সী শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে হাম আক্রান্ত অন্তত 40 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অধিকাংশই কক্সবাজার সহ দক্ষিণাঞ্চল থেকে আসা। জ্বর উঠছিল, ফার্স্টে জ্বর নিয়ে আসছি আর কি। এরপর আবার ডায়রিয়া হয়েছে, জ্বর, কাশি, তারপর হচ্ছে যে র্যাশ উঠছে আজকে 4-5 দিন ধরে। আমার বাচ্চা এখন গাছ জ্বর, কাশি, ঠান্ডা, তারপরে হামের ভাব লাগছে আর কি। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 86 জন। তাদের মধ্যে 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 111 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বর, কাশি ও শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। 6 মাসের আগে কখনো হাম হয় না নর্মালি, কারণ বাচ্চাদের মায়ের শরীরের যে ইমিউন মেকানিজম আছে সেখান থেকে কিছু অ্যান্টিবডি বাচ্চার কাছে পাস করে। এটা 6 মাস পর্যন্ত একটা বাচ্চাকে কাভার দেয়, কখনো কখনো এটা 9 মাস পর্যন্ত কাভার দিতে পারে। চমেক হাসপাতালের পরিচালক বলেন, হাম সংক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি কোনো রোগী যদি খারাপ হয় অথবা যদি কোনো শ্বাসকষ্টজনিত ইয়া হয়, এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। হাম আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সিটি মেয়র। এ সময় তিনি বলেন, দেশব্যাপী হাম প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়িয়েছে।
টিকার কোনো সংকট নেই, সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। মা যখন 5-6 মাসের প্রেগনেন্ট থাকে সেখানেও তাদের টিটেনাস টক্সয়েড দেওয়া হয়। কাজে অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে সারা দেশেই শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। হাম একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, কাশি বা হাঁচির মাধ্যমে এটি সহজেই ছড়িয়ে পড়ে। এর ফলে গুরুতর অসুস্থতা, জটিলতা, এমনকি মৃত্যু হতে পারে। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সারা দেশের মতো পাবনাতেও প্রতিদিনই বাড়ছে হামের রোগী। জ্বর, ঠান্ডা, কাশি, মুখ লাল হয়ে যাওয়া সহ নানান ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত শিশুরা। বিছনায় শুয়ালে পারে খালি ছটফট ছটফট করতে, তো এটা দেখে সারি আমরা বুঝেছিলাম যে বাচ্চার হাম বের হয়েছে। বের হওয়ার আগে এই হসপিটালে ভর্তি করছিলাম। ছেলে চোখই খুলছিল না, 3 দিন পর্যন্ত চোখ বন্ধ ছিল। কালকে বিকালে চোখ খুলছে, এখন একটু সুস্থ ছিল। হাম উঠছিল সারি গেছে, এখন ঠান্ডা আছে। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হামে আক্রান্ত রোগী। জায়গা সংকুলানের পাশাপাশি অনেক অভিযোগও আছে রোগীর স্বজনদের। সুস্থ বাচ্চার পাশে যে অসুস্থ বাচ্চা একটা আসে, তাহলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে না? আমাদের সমস্যা হচ্ছে যে এক বেডে 3-4 করে বাচ্চা, তাদের সাথে আবার 4-5 করে লোক। ঠিক মতন যে অ্যান্টিবায়োটিক দেবে ডাক্তার পাওয়া যাচ্ছে না, মনে দেওয়া লাগবে 8টায়, আসতে 11টার সময়, 3 ঘন্টা 2 ঘন্টা লেট হচ্ছে। হামে আক্রান্ত শিশুদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি জানালেন এই হাসপাতালের আবাসিক চিকিৎসক। হামে আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া বলে থাকি আমরা। এছাড়াও অন্যান্য রোগে অন্যান্য উপসর্গ রয়েছে সাথে। চিকিৎসা সরঞ্জামাদি বলতে এই রোগীগুলোর জন্য যেগুলো বোঝায় সেগুলো আমাদের বর্তমানে কোনো কমতি নেই। অন্যদিকে চিকিৎসকরা বলছেন টিকা দেওয়ার পরেও অনেক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগের। হামের যে ইউনিট, সেখানে রোগীর স্বজনরা আসতেছে, বসতেছে এবং একসাথে খাওয়া দাওয়া করতেছে। তারা একজন আরেকজনের গা ঘেঁষে বসতেছে, এভাবেই তো হামটা ছড়িয়ে যাচ্ছে সবার মাধ্যমে। জনগণ সচেতন না হলে অবশ্যই হাম আগামীতে করোনার মতো মহামারীর রূপ নিতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রায় 600 কোটি টাকা নতুন করে টিকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে রোববার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশনা পেলেই নতুনভাবে হামের টিকা দেওয়া শুরু করবেন বলে জানালেন পাবনার সিভিল সার্জন। 95 to 97% এক্ষেত্রে প্রোটেকশন দেয়, বাকি কিছু অংশ রয়ে যাচ্ছে আর অনেক সময় এই ডোজ মিস হয়ে যায়। হাফিজা খানম জুথি, মাইটিভি। সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2027 শিক্ষাবর্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তবে এ নিয়ে শিক্ষাবিদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। তথ্য অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর থেকে নানা মহলে চলছে আলোচনা পর্যালোচনা। আগে যে নীতিমালাটা ছিল লটারির মাধ্যমে, তার আগে তো আমরা সবসময় মেধার ভিত্তিতে দেখেছি, আর মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক একটা ভর্তি আমরা সবসময় এটাকে স্বাগত জানাবো। 2009 সাল লাস্ট ভর্তি পরীক্ষাটা লাস্ট হয়েছে এবং তারপর থেকে পর্যন্ত বিভিন্ন ক্লাসে লটারির মাধ্যমে ভর্তি হয়। বিভিন্ন ক্লাস বলতে 1 থেকে 9 পর্যন্ত মাউসি এই ভর্তি লটারিটা পরিচালনা করে। আমাদের মূল অথরিটি কিন্তু এই ভর্তির ক্ষেত্রে মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। যেটা লটারির ক্ষেত্রে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া। অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মতে একটা অংশ বলছে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের রয়েছে নানাবিধ পরামর্শ। আপনি ভর্তি হবে একজন শিক্ষার্থী ক্লাস 2-তে, আপনি প্রশ্ন করলেন ক্লাস 5-এর মতো, তা হবে না। ওই
ক্লাস 2 এর লেভেলে প্রশ্ন করেই তার মেধার যাচাই করতে হবে। অবশ্যই আমি লটারি পদ্ধতিটা বাদ দিয়ে যে ভর্তি পরীক্ষার দিকে যাচ্ছে এটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো। তবে হ্যাঁ, অবশ্যই ক্লাস 1 এর ব্যাপারটা একটু আই থিঙ্ক এটা শিক্ষামন্ত্রীকে একটু ভাবার জন্য আমি বললাম। শিক্ষা সংশ্লিষ্টদের মতে নতুন এই শিক্ষা পদ্ধতি সর্বস্তরের মানুষদের কথা বিচার ও বিশ্লেষণ করে নতুনভাবে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা। একদম শিশু শ্রেণী থেকে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এটা লটারির মাধ্যমে ভর্তি হতে পারে। এর পরের যে শ্রেণীগুলোতে আপনি পরীক্ষার মাধ্যমে ভর্তি করেন। পেশাগতভাবে প্রতিষ্ঠিত যে সমস্ত অভিভাবক তারা কিন্তু তার সন্তানকে কোনো কোচিংয়ে দিবেন, অথবা এর থেকে আরও যারা বেশি বিত্তশালী তারা ভর্তি করানোর জন্য কোচিংয়ের পাশাপাশি বিভিন্ন অসৎ চক্রের সন্ধান করবেন। আর লটারিতে যেটা হয় যে বিভিন্ন সামাজিক অবস্থানে যারা আছেন তাদের কোনো না কোনো অবস্থান থেকে কোনো না কোনো পরিবারের সন্তানরা লটারিতে তার সুযোগ হয় ভর্তি হওয়ার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। চৈত্রের মাঝামাঝি এসে খরতাপে ভ্যাপসা গরম পড়েছে সারা দেশে। এ মাসে সারা দেশের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে 2 থেকে 4টি মৃদু অথবা মাঝারি এমনকি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ক্রমেই বাড়ছে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা। আগামী 3 দিন দেশের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাজশাহী ও খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। ঢাকার তাপমাত্রা গতকালকে যেহেতু ভালো একটা বৃষ্টি হয়েছে, গতকালকার আগের দিন আমাদের তাপমাত্রা ছিল 35। আজকে যদি বৃষ্টি না হয় ধারণা করতে পারি যে 36-এর কাছাকাছি চলে আসতে পারে। আর যদি হিটওয়েভ ডিক্লেয়ার হয়ে গেছে গতকালকে থেকে, তা আশা করি যে আজকে যদি 36 আসে তা ঢাকা জেলাটাও এটা হিটওয়েভের মধ্যে আওতায় চলে আসতে পারে। আর আগামী কয়েকদিন যদি আমি বলি যে আমরা আগেই বলছিলাম যে 2 তারিখ বা তার কাছাকাছি সময় থেকে তাপমাত্রা বাড়তির দিকে থাকতে পারে, কারণ কি বৃষ্টিপাতটা কমে আসতে পারে এবং এই ধারাটা অব্যাহত থাকতে পারে 2, 3, 4, 5, 6 এরকম 4-5 দিন। এ মাসের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু, মাঝারি এমনকি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। হিটওয়েভ বা তাপপ্রবাহ যেটা বলি আমরা বলছি যে 2 থেকে 4টা আসতে পারে, মৃদু অথবা মাঝারি, এবং এর মধ্যে একটা অথবা 2টা তীব্র হতে পারে। তীব্র মানে বুঝছেন যে 40 থেকে 42-এর মধ্যে থাকতে পারে। অতি তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। আর যেটা হয় সাধারণত স্বাভাবিক, এটা স্বাভাবিক ধরে নিতে হবে, যেহেতু আমরা এপ্রিল মাসে সবচেয়ে উষ্ণতম মাস পাই। এদিকে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এপ্রিলেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানান শাহিনুল ইসলাম। যে 1 থেকে 2টা হয়তো লঘুচাপ তৈরি হতে পারে সাগরে, এটা বঙ্গোপসাগরে অনেকটা টোটাল বড় এলাকা, ওইখানে হয়তো বা সেটা একটা নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়, নিম্নচাপ হতে পারে, সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এখনও ক্লিয়ার না, তবে আমরা পরবর্তী সময় যদি হয় কমপক্ষে 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আমরা জানিয়ে দিই যে না আসলে হবে কিনা। এছাড়া আগামী সপ্তাহে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ হালকা, মাঝারি এবং তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তীব্র গরমে আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, রাজধানীতে কয়েকদিন যাবৎ গরমের তীব্রতা বেড়েছে, তো কেমন দেখছেন রাজধানীর পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ সাইদ। আপনি যেটা জানতে চেয়েছেন আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যদি আমি বলি, বর্তমানে গতকালকে থেকে আজকে পর্যন্ত দেশে কিন্তু তীব্র থেকে মাঝারি আকারে তীব্র তাপপ্রবাহ চলছে এবং আমি যদি আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী আজকে বলি, সারা দেশে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু সারা দেশে আবহাওয়া চলছে এবং ঢাকায় বর্তমানে কিন্তু চলছে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং এই গরমে কিন্তু জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়েছে।
আমরা এখন বর্তমানে আছে রামপুরা ব্রিজ, হাতিরঝিল সংলগ্ন রামপুরা ব্রিজের এখানে। কিন্তু এখানে যতই গরম হোক না কেন, এখানে আমরা খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তারা কিন্তু বলছে যে গরম যতটাই হোক না কেন তাদের কিন্তু খেটে খাওয়ার জন্য তাদের কিন্তু বের হতেই হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের মানুষের কথা বলেছি। এখানে যারা লেবুর শরবত যারা বিক্রি করেন তারা যে বলছেন যে গরম যত বেশি হয় তাদের বেচাকেনা সেই ক্ষেত্রে বেশি হয়, এর জন্য তারা ঘরে কিন্তু আসলে বসে থাকতে পারেন না। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যেখানে যারা রাইড শেয়ারিং করে তাদের আসলে এই গরমের জন্য আমি আপনার কাছে শুধু জানতে চাই যে এই তীব্র যে গরম এর মধ্যে আপনার রাইড শেয়ারিংয়ে কী কী সমস্যা হয় বা এই গরমে অতিষ্ঠ হয়ে আপনি? সব থেকে বড় সমস্যা হচ্ছে রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, ত্বক নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে শরীর থেকে প্রচুর পরিমাণে আপনার পানি স্বল্পতা দেখা যায়, বুঝতে পারছেন? তো যার জন্য হচ্ছে আপনার শরীর দুর্বল, আপনার হচ্ছে বিভিন্ন আপনার জনজীবনে নানান ধরনের প্রবলেম দেখা যায় সেটার মধ্যে। ধন্যবাদ। যে আমরা সাইদ যেমন জানতে চাচ্ছিলাম, গরমে উনি একটা সচেতন হয়ে একটা কথা যেটা বললেন যে ওনার ত্বক নষ্ট হয়ে যায়, ঠিক এমন কথাও উনি বললেন যে রাইড শেয়ারিংয়ে যে সমস্যাগুলো হয় তার পাশাপাশি তার ত্বক নষ্টের একটি কথাও আমরা শুনতে পেলাম। এবং আমরা কিছুক্ষণ আগে একজনকে দেখতে পেলাম, উনি ফুল কিনেছেন, পথচারী ফুল কিনেছেন। কিন্তু এই তীব্র গরমে আমরা একটু জানার চেষ্টা করব আপনি ফুল কিনেছেন এই গরমে কি কারণে বা এই ব্যাপারে আপনি বলবেন। তীব্র যে গরমটা রয়েছে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, গরমের তীব্র ভাব নিয়ে আপনি কিছু যদি আমাদের বলেন। আছে বাট হচ্ছে ফুল কিনেছি এই রিজনে যে গরম থাকুক কিন্তু ভালোবাসা তো কখনো অমিলন হয় না, সেটা শীতের সিজন হোক বা গরমের সিজন হোক। এখন প্রচুর তীব্রতা গরমের কারণেও মানুষের ভালোবাসা কখনো নিভে যায় না, ভালোবাসা অবিরাম এবং সুন্দর। ধন্যবাদ। যে আমরা এবার আরেকটি তথ্য যদি জানতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলার জন্য কিন্তু আমরা এই এরিয়াতে আছি। আমরা রামপুরা ব্রিজের সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে কিন্তু আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি, স্টুডেন্টরা এখানে রয়েছে। তারা যেটি বলছে যে যতই গরম হোক না কেন তাদের ক্লাসের শিডিউল কিন্তু চলছে, কারণ দীর্ঘ লম্বা 40 দিন পর কিন্তু তাদের কলেজ খুলেছে, ইউনিভার্সিটি খুলেছে। তো সেক্ষেত্রে তারা বলছেন ক্লাস তাদের করতেই হচ্ছে, তাতে যতটাই গরম হোক না কেন। এবং এখানে আমরা একদম ফুচকা বিক্রেতা একজন আছে পথচারী, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি যদি একটু আমাদের বলেন যে এই যে গরম চলছে এখানে আপনার কাজে কোনো ব্যাঘাত হয় কিনা? এখন আবার গরম তো গরমের ভিতরে একটু বেচাই না কমই হয়, কাস্টমারও কমে, আবার গরমে তো বসেও থাকা যায় না, বুঝছেন? তো কী করুন, এই জন্য দাঁড়ায় আছে। সাইদ, যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে এই গরমের মধ্যে আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা আপনাদের মাই টিভি ক্যামেরার মাধ্যমে আমরা দেখাতে যাচ্ছি, গরম 37.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তারপরও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু রাস্তায় এসেছে এবং তারা তীব্র যে গরম তাপদ্রাহ এটা উপেক্ষা করেই তারা কিন্তু জীবিকা নির্বাহের কাজে তারা নেমে এসেছে। এবং তারা যেটা বলছে যে এই গরমটা যদি আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে জানানো হয় যে পরবর্তীতে বৃষ্টি কবে হবে বা গরম যদি কমে তাহলে তারা কিছুটা সচেতন থাকবে। এবং এই ছিল সাইদ আমার কাছে রামপুরা ব্রিজ থেকে তীব্র গরম নিয়ে মানুষের অনুভূতি নিয়ে সর্বশেষ তথ্য। সাইদ, মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গরমের তীব্রতার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সাদিয়া হক মৌ। চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 2.5 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি তাপপ্রবাহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পথচারী খেটে খাওয়া মানুষগুলো তাপপ্রবাহের কারণে নাকাল হয়ে পড়েছেন। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 2.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের কারণে জনজীবনে গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা প্রতিদিনই বাড়বে। জেলায় খেটে খাওয়া ও পথচারীরা গরমের কারণে নাকাল হয়ে পড়ছেন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কমছে। দর্শক, এই মুহূর্তে উত্তরাঞ্চল থেকে গরমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে গরম, বিদ্যুৎ সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। যে আসলে উত্তরাঞ্চলের কথা যদি বলি, যে গতকাল থেকে আজকে এই যে প্রখর সূর্যের যে তাপ সেটি কিন্তু
এই রংপুর অঞ্চলের মানুষ সেটি কিন্তু অনুভব করছে। এবং যে তাপমাত্রাটি আসলে আজকে যদি আবহাওয়া অফিসের তথ্য মতে বলা যায় যে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সেখানে গড়িয়েছে। এবং আমরা দেখেছি যে এই প্রচণ্ড রোদের কারণে মানুষজন যে তাদের যে কর্মব্যস্ততা যেটি থাকবার কথা সেটি কিন্তু এই রোদের কারণে কিন্তু আসলে একটি জায়গায় বেশিক্ষণ অবস্থান করা কিন্তু আসলে খুব কষ্টসাধ্য। এবং আমরা যেটি দেখছি যে আমি রয়েছে এই মুহূর্তে আসলে এই প্রত্যন্ত অঞ্চলের একটি হাটে রয়েছে, খালাসপির হাটে। সেখানে কিন্তু আমরা দেখছি যে মানুষজন তাদের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু তারা যে হাট বাজারে বিভিন্ন ধরনের সামগ্রী, বিশেষ করে সবজি থেকে শুরু করে নানা সামগ্রী তারা বিক্রি করে থাকেন। এবং সেখানেও আমরা দেখছি যে হাটটিতে তিল পরিমাণ যে জায়গা থাকতো না ফাঁকা, সেখানে কিন্তু মানুষজন অনেকটাই কম, কারণ এই রোদ্রে কিন্তু অনেকেই আসলে এই হাটগুলোতেও আসছে না। এবং আমরা রাস্তাঘাটেও দেখেছি যে মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই সীমিত। এবং এই যে তাপমাত্রা যেভাবে বাড়ছে, এতে করে আবার পাশাপাশি লোডশেডিংয়েরও কিন্তু একটা আসলে ধীরে ধীরে যে লোডশেডিংয়ের পরিমাণ সেটি কিন্তু বাড়তে চলছে। এই কারণেই আমরা দেখছি যে দিনের বেলায় যে পরিমাণ গরম পড়ে, এই কারণে কিন্তু আসলে অনেক পরিবার, বিশেষ করে ছোট শিশুরাও কিন্তু সবচাইতে সমস্যায় পড়ে যায়। কারণটা হলো যে এই তাপমাত্রাটা আসলে ধীরে ধীরে বাড়তে চলছে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই তাপমাত্রার ফলে এই উত্তর অঞ্চলের আমরা বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ এবং যে রংপুর জেলার যে 8 উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে হুট করে যে আসলেই শীতের পরে যে গরম, এই তীব্র গরমে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশুরা, বয়োজ্যেষ্ঠরা অনেকেই কিন্তু, বিশেষ করে শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে এবং জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এরপরে কিন্তু যদি বলি যে হামের যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে প্রকোপ আকারের দিকে যাচ্ছে। এবং সব মিলে যদি বলা যায় যে বৈশ্বিক যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, এই সংঘাতের কারণে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ যে ব্যবসায়ী দোকান মালিক সমিতি রয়েছে তারা কিন্তু একটি উদ্যোগ নিয়েছে যে গতকালকে তারা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সারা দেশে যে শপিং মলগুলো রয়েছে সেগুলো রাত্রি 8টার পরে, যেহেতু এখন দেশে চলমান যে আসলে সংকট রয়েছে জ্বালানি, সে কারণে কিন্তু তারা আসলে এই দোকানপাটগুলো বন্ধ রাখবে এবং শপিং মলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি এখানে জানিয়ে রাখি যে বিশেষ করে যে জরুরি যে সেবাগুলো, বিশেষ করে যে ঔষধের দোকান, খাবারের দোকান এবং বিশেষ করে অনেক হোটেল, রেস্তোরাঁ, এগুলো খোলা বাদ দিয়ে বাকি যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার কিন্তু আসলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে করে এই দেশের মানুষ তারা তাদের বিদ্যুৎ এবং বিশেষ করে জ্বালানির যে সাশ্রয় সেটি যেন হয় এবং তারা যেন তাদের বিশেষ করে যে বিশেষ করে এই বাংলাদেশের মানুষ এই জ্বালানি সংকটে মোকাবেলা করে যেন আসলে আগামীর বাংলাদেশ এই গড়ার প্রত্যয় নিয়ে যেন মানুষ আসলে সরকারকে সহযোগিতার জন্য কিন্তু আসলে ইতিমধ্যে নানা নির্দেশনা কিন্তু মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু দোকান মালিক সমিতিরাও তারাও একটি কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়েছে, হয়তোবা যে সংকট মধ্যপ্রাচ্যে যে চলমান সংকট এটি হয়তোবা কেটে গেলে এ অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের মানুষ আসলে চায় যে এই সংকট যেন খুব দ্রুতই নিরসন হয়। এবং এই অঞ্চলের মানুষ, রংপুরের মানুষজন কিন্তু আসলে বলা যায় যে যেহেতু চৈত্র মাসের আজকে প্রায় 20 দিন অতিবাহিত হতে চলেছে, এই কারণে কিন্তু আসলে এই যে রোদের প্রখরতা এটা কিন্তু বাড়তেই শুরু করেছে এবং এই যে লোডশেডিং, পাশাপাশি জ্বালানি সংকট, এটি যেন আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যেন নিরসন হয় এবং সরকারের দায়িত্বশীলরা যেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনটাই কিন্তু প্রত্যাশা রয়েছে এই অঞ্চলের মানুষের। এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের গরম এবং জ্বালানি সব মিলিয়ে এই ছিল আমার কাছে তথ্য। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে গরম এবং বিদ্যুৎ জ্বালানি প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক জনি। ফরিদপুরে গরম ও আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সাইদ, আপনি জানেন যে বিগত কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারা দেশে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজ ফরিদপুরে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.2 ডিগ্রি সেলসিয়াস। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি এখানকার যিনি আবহাওয়া অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ সামাদুল হক, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই বছরের আজকেই সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আমরা এই তাপমাত্রা বাড়ার পাশাপাশি আমরা যেই সড়কে যে দৃশ্যটি দেখছি
দেখাচ্ছি। আমি এখন রয়েছি ফরিদপুর শহরের যে জনতা ব্যাংকের মোড়, যে জায়গাটি সবচেয়ে ব্যস্ততম, তবে তাপমাত্রা বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার যানবাহনের উপস্থিতিও কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা এখানে শুধুমাত্র দেখছি যে সাধারণ খেটে খাওয়া যারা রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু বাদে কিন্তু তেমন কোনো যানবাহনের উপস্থিতি কিন্তু আমরা দেখছি না। আমরা এই আবহাওয়ার যে সমস্যাগুলো নিয়ে বা আবহাওয়া সংক্রান্ত তাপমাত্রা বাড়ার কারণে যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আমরা কিন্তু বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি, এবং হসপিটাল থেকে আমরা যেটি জানতে পেরেছি, আমি সদর হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন ডাক্তার জয়দেব কুমার, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আবহাওয়ার আজকে যে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু কিছু গরমজনিত কিছু রোগী হাসপাতালে আসছেন, তবে তারা চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে তরল খাবার খাওয়া থেকে শুরু করে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হবার পরামর্শ কিন্তু দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আমরা এই আজকে যে ফরিদপুরে যে তাপমাত্রা, এক কথায় জনজীবন এক ধরনের অতিষ্ঠ হয়ে রয়েছে, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারাই সবচেয়ে বিপাকে রয়েছে। তো সাইদ, এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি বর্তমান আবহাওয়া পরিস্থিতির খবর। ছুটি দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তির চিত্র দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেলের দেখা পাচ্ছেন না অনেকেই। বাইকার ও গাড়ি চালকদের অভিযোগ, সব মেশিন চালু না রাখায় দীর্ঘসূত্রিতায় পড়তে হচ্ছে অসহনীয় দুর্ভোগে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী তেল না আসায় বাড়ছে জটিলতা, তবে দীর্ঘসূত্রিতা সমাধানের চেষ্টা করছেন তারা। শুক্রবার রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে এই চিত্র দেখা যায়। খাওয়া আর ঘুম বাদ দিয়ে অনেকে লাইন ধরে বসে আছেন তেলের জন্য। তীব্র গরমে ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে পড়েন তারা। চাহিদা তো ফুল ট্যাঙ্ক, কিন্তু চাহিদা তো পাচ্ছি না। আর এটাকে এখানে লিমিট দেওয়া আছে হচ্ছে 500 টাকা করে নিতে পারবেন। অ্যাম্বুলেন্সে বলছে যে আপনি নিতে পারেন, সমস্যা নাই, আপনি 20 লিটার 10 লিটার 30 লিটার নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা চাকরিজীবী, আমাদের তো অফিসে যাতায়াতের জন্য মোটামুটি এই রেশনিং দিয়ে আমরা ম্যানেজ করতে পারছি আর কি, এবং এই কারণে আমরা এই ফ্রাইডে ছাড়া অন্য দিনে তো লাইন ধরতে পারি না, ততক্ষণে তেল থাকে না। ওখানে অনেকটা পাম্পে গেছিলাম, কিন্তু সিরিয়ালে ছিলাম, কিন্তু তৈল নাই। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে, আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 100-এর ওপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা না গেলে ব্রয়লার মুরগির দাম। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম আপনি। ঈদের কয়েকদিন আগে অস্বাভাবিকভাবে বেড়ে যায় ভোজ্য তেল, গরুর মাংস ও সোনালী মুরগির দাম। ক্রেতাদের আশা ছিল ঈদ শেষে কমবে দাম, কিন্তু সেই আশা এখনো পূরণ হয়নি। সোনালী দামটা একটু বেশি, গত সপ্তাহ থেকে সপ্তাহ কেজিতে 30 টাকা বাড়ছে। রোজার সময় একই ছিল, রোজার সময় 800, এখন 800। দামটা একটু কম হলে ভালো হয়। ভোজ্য তেলের বাজারেও নেই স্বস্তি। খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 14 থেকে 16 টাকা, আর পাম অয়েল বেড়েছে 18 থেকে 19 টাকা। যদিও বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে এর সরবরাহ এখনও সংকটে। তেলের সংকট আছে এবং দামও বেশি। এদিকে ঈদের পর কিছুটা কমে আসা সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। পাশাপাশি বেড়েছে পেঁয়াজ ও ডালের দাম। আগের তুলনায় একটু বেশি দাম, কম হলে ভালো হলো। আর যা কিনছি তুলনামূলকভাবে রোজার থেকে এখন বেশি দাম। এটা আপনার কিছু মালে 10 টাকা 15 টাকা ডিফারেন্স হয়েছে, কমে নাই খুব একটা। বাজারে নিয়ন্ত্রণ না থাকলে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদেরও কিনা করলে ওই কৃষকের কাছ থেকে দাম নিয়ে আবার তারা মজুত করে চালের দাম বাড়াই দিবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বরিশাল ঝালকাঠির 2 জেলায় সরকারি সেচ প্রকল্পের 78টি সেচ পাম্প অযত্ন অবহেলায় পড়ে থাকায় চুরি হচ্ছে মূল্যবান মালামাল। মাদকসেবীদের বিচরণে অপরাধের স্বর্গরাজ্যে পরিত্যক্ত এসব ভবন। অপরদিকে খালে পানি না থাকায় বন্ধ সেচ প্রকল্প। তেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দাম বাড়ায় আশঙ্কায় কৃষিপণ্য। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বরিশাল এবং ঝালকাঠি জেলার পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় 1980 এবং 85 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2টি পর্যায়ে চালু করেন কৃষি খাতের উন্নয়নে সেচ প্রকল্প।
এতে বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, ঝালকাঠি, রাজাপুর সহ 7টি উপজেলার কৃষি উৎপাদনে কৃষকের সংকটকালীন খাল থেকে সরকারি পাম্পের পানি হতো একমাত্র ভরসা। আলু চলে না, পেঁয়াজ চলে না, তাহলে কৃষিতে আছে কিতে? কৃষি তো এমনি মরা। হেবার দেওয়ার তেল কিনতে হয় বেশি হয়, হেবার দিয়ে শেষ করতে হয় পানি। তা তো আমার না কৃষি তো হয়তো মাঠে মরিয়েই থাকা লাগবে। পানি দেবো, পানি আমরা পাম্প দিয়ে পানি দেওয়া লাগে। বর্তমানে তেলের যে সংকট, তেলের যে দাম, ঠিক আছে, এটা আমাদের কোনো জনগণের কোনো উপকার হইতেছে না, কিন্তু এটা এখন থাকাছি না থাকাই ভালো। সময়ের প্রয়োজনে 6টি উপজেলার 78টি পাম্প এবং অর্ধশত স্লুইস গেট স্থাপন করা হলেও তদারকির অভাবে চুরি হচ্ছে সরকারি সম্পদ আর পরিত্যক্ত ভবন, মাদকসেবী সহ নানান অপরাধের স্বর্গরাজ্য। এই চৈত্র মাসে আমাকে ধান শুকাই থাকে, কচু কৃষি খামার করছি, হাতে তো পানি পাইতে আসি না। খেতে ফসল হইতে, ধান হইতে, অনেক কিছুই হইতে, এখন পানির অভাবে আমরা অনেক কিছু কাজ করতে পারি না। বর্তমানে মাঠে কৃষকের বেশ কিছু ফসলই থাকলেও পর্যাপ্ত পানির অভাবে তা শুকিয়ে যাচ্ছে। একদিকে জ্বালানি তেলের সংকট, অপরদিকে নেই সেচের পানি। সব মিলিয়ে কৃষকের যেন মরার উপর খাড়ার ঘা। এই সুইচ গেট যে দেশে খালে আগে পানি রাখতে বান দিয়া, কপার দিয়া, আর এগুলো সব বেঁচে গেছে এই সরকারের চামচারা সব। সরকারি ভবন পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় এক জায়গায় মাদক এবং এই দেখা যায় ফ্ল্যাশ খেলার গ্রুপ একটা অনার্গল চলতে আছে। এই মৌসুমে কৃষি বাঁচাতে দ্রুত পানি সরবরাহের দাবি কৃষিবিদের। অন্য অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়, কিন্তু বরিশালে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয় না। তবে ওই যে খাল বিলের যে পানি দিয়ে কৃষকেরা বড় ধানের সেচ কাজ চালান। জনবল সংকটে এই পাম্প বিলুপ্তের কথা স্বীকার করেন এই প্রকৌশলী। আমরা এই পাম্প হাউসগুলো পুনরায় মেরামত করতে আমাদের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এবং 2টা পর্যায়ে আমরা এই পাম্প হাউসগুলো মেরামতের জন্য উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে 21টা পাম্প হাউস পুনর্বাসন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি 46টা পাম্প হাউস পুনর্বাসনের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। অযত্ন, অবহেলা আর তদারকির অভাবে এভাবেই প্রতিদিন বেহাত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের বিভিন্ন মালামাল। আর এতে নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে। তাই এই খাতকে বাঁচাতে সংশ্লিষ্ট দপ্তর নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি সরকার। তবে এখানে কিছু ভিন্ন মত আছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি চায় মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে। একই দিনে আমরা ভোট দিয়েছি, আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না। জুলাই সনদের পক্ষে আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে যমুনা সেতুর পশ্চিম পারে নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই যে রংপুর, ময়মনসিংহ এবং বগুড়াগামী একটি বাস, বুশরা বাস, এটা সকাল অনুমান 11টা থেকে 11টা 20 এর মধ্যে সে ঢাকাগামী যাওয়ার সময় নলকা ব্রিজের পশ্চিম পাশে তাওহিদ হোটেলের সামনে বাসটি নিজেই আইল্যান্ডের উপরে উঠায় দেওয়ার পর মেবি ব্রেক ফেল বা তারও হয়তো তার ওভারটেক করার কারণে এটা হয়েছে। সে নিজেই ময়মনসিংহ যাচ্ছিল, পরে উঠায় দেওয়ার পর তাৎক্ষণিক স্পট ডেথ 2 জন মারা গেছেন আর কি, আর একজন হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন আর কি, মোট 3 জন মারা গেছেন।
আহত হয়েছে 10-12 জনের মতো অনুমান।